আমার জামাই কিছু করে নাই, আমার জামাই কিছু করে নাই, আমরা বিনা দোষী। আমার জামাই 2018 সালের 27 মে মুঠোফোনের বিপরীতে যেন স্ত্রী আয়েশার চোখের সামনেই গুলি করে হত্যা করা হয় টেকনাফের কাউন্সিলর ইকরামুল হককে। যে সময় ইকরামুল হককে গুলি করে হত্যা করা হয়, ঠিক সে সময় মুঠোফোন স্ত্রী আয়েশার সঙ্গেই কথা বলছিলেন তিনি। ছড়িয়ে পড়া সেই কল রেকর্ডে গুলির শব্দ, আয়েশার চিৎকার ও ইকরামুলের আর্তনাদ শোনা যায়। পরিবারের দাবি, পরিকল্পিতভাবেই হত্যা করা হয় ইকরামুল হককে। তবে বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের আইনি সুরাহা পায়নি তার পরিবার। শুধু ইকরামুল হত্যা নয়, বিগত 20 বছরে শাপলা হত্যাকাণ্ড, তনু, ফেলানি ও বিশ্বজিৎ হত্যা কিংবা ইলিয়াস আলী গুম কোনোটিরই আইনি অধিকার মেলেনি পরিবারগুলোর। শুধু আইনি অধিকার থেকে বঞ্চিত নয়, এসব ঘটনা নিয়ে আলোচনারও সুযোগ ছিল না কারো। ঢেকে রাখার চেষ্টা করা হয়েছিল দগদগে ইতিহাসগুলো। এসব ঘটনার অনেক কিছুই জানেন না নতুন প্রজন্মের অনেকেই। তবে এবার এসব ইতিহাস ভেসে উঠেছে রং তুলিতে। যে ইতিহাস ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে রাষ্ট্র থেকে, সেই ইতিহাস আজ উন্মুক্ত মেট্রোর পিলারে। তনু থেকে ফেলানি, ফেলানি থেকে আবরা থেকে হেফাজতের এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এর ইতিহাস বর্তমান প্রজন্মে আমরা অনেকেই জানি না। এর ইতিহাসগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে রং তুলির মাধ্যমে ইতিহাসগুলোকে দেয়ালের প্রতিটি জায়গায় চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে। এইটাই হয়তো আমাদের বর্তমানে বাক স্বাধীনতা, আর এই বাক স্বাধীনতায় হয়তো এই ইতিহাসগুলোর বা এই হত্যাকাণ্ডগুলোর বিচার একদিন নিশ্চিত করবে। দেখুন ভাই, আমি বাংলাদেশের হেফাজত ইসলাম হত্যাটা হয়ে গিয়েছে সেটা জানতাম না। ইকরামুল হক হত্যাকাণ্ড, এই বিষয়গুলো সম্পর্কে আমি অবগত ছিলাম না। এখন মেট্রো রেলের যে পিলারগুলোতে চিত্র দেখে আমি এই সম্পর্কে ইন্টারনেট চার্জ দিয়ে জানলাম যে বাংলাদেশে এরকম একটা বড় ধরনের হত্যাকাণ্ড ঘটে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের রাজনৈতিক ভাবমূর্তি ও ক্ষমতা টিকিয়ে রাখতে এসব ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি দলীয় নেতাকর্মীদেরও। এই মতিঝিলের ঘটনা বলুন বা তনু হত্যাকাণ্ডের প্রসঙ্গ বলুন, ইকরামুল হত্যাকাণ্ডের বলুন, যে এগুলো প্রকাশ পেলে সেই সময় সরকারের যে রাজনৈতিক ভাবমূর্তি কিংবা তাদের ক্ষমতায় থাকার প্রসঙ্গগুলো একটি উভয় সংকটের মধ্যে পড়বে অথবা একটা দোদুল্যমানতার মধ্যে পড়বে, এই চিন্তা করে তারা এটাকে নানাভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। একটি ঘটনা নিয়ন্ত্রণের পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর প্রবণতা বাড়ে। ফলে বাংলাদেশে এমন একাধিক ঘটনা চাপা দেওয়ার সাফল্য ফেসিবাদ তৈরি করেছে। বিষয় হচ্ছে যে কোনো অপরাধ সংগঠিত হতে পারে, নানা কারণে সেটা হতে পারে। সেই অপরাধকে ধামাচাপা দেওয়ার প্রশ্নে যদি রাজনৈতিক শক্তি ব্যবহার হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা সকলের ক্ষেত্রে ন্যায্য আচরণ করবে, আইন প্রয়োগ করবে, তারাও যখন প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত ভূমিকা পালন করে, তখন এই ধরনের ট্র্যাজেডির বারবার পুনরাবৃত্তি ঘটে। দেশে অপরাধীদের শাস্তির বিধান থাকলেও এসব ঘটনায় ঘটেছে তার উল্টো, ভুক্তভোগীরাই পড়েছে বিপদে। আমাদের দেশে কিন্তু এই ধরনের ঘটনাগুলো নানা আকারে, নানা আঙ্গিকে সেটা ঘটেছে। যে ভিকটিম হয়েছে, দোষটা তার উপরে চাপিয়ে দেয়, ভিকটিম ব্লেমিং করে, বা যার উপরে অন্যায়ভাবে আইনটা তারা নির্যাতন নিপীড়ন করেছে তার উপরে দোষ চাপিয়ে দেয়। এই যে চাপিয়ে দেওয়ার মনোভাব, দায় এড়িয়ে যাওয়ার মনোভাব, এবং এর মধ্যে দিয়ে সমাজে যে ভয়ের সংস্কৃতি তৈরি হওয়া, দমন পীড়নের পরিবেশ তৈরি হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদের সকল নাগরিকের যে নিরাপত্তা, জননিরাপত্তার প্রসঙ্গ কিংবা আইনি সেবা, সরকার আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যে পাওয়ার যে প্রসঙ্গগুলোকে সীমিত করে এবং সরকারের মাধ্যমে রাষ্ট্রের সাথে জনগণের একটা অবিশ্বাস বা অনাস্থার জায়গাটা তৈরি হয়। দমন নিপীড়ন আর জুলুমের মধ্য দিয়ে ভয়ের সংস্কৃতি ফুঁসে তুলেছে বাঙালিকে। আর ফুঁসে ওঠার ক্ষোভ থেকেই ঘটে জুলাই আগস্টের অভ্যুত্থান। কিন্তু প্রেক্ষাপট বদলে গেলেও বিচার পাবে কিনা ইকরামুল, তনু কিংবা ফেলানির পরিবার, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। রাজু আহমেদ, বার্তা 24।